যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এনজেপি থেকে হাওড়া বা শিয়ালদার মতো কোচবিহার এবং মানে হাওড়া বা শিয়ালদায় যেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক রয়েছে, তেমনি এনজেপিকে কেন্দ্র করে কোচবিহার টু মালদা এই পোর্শনটি লোকাল ট্রেন নেটওয়ার্ক দিয়ে তৈরি করতে হবে। একটা খুব খারাপ ব্যাপার হয়েছে যে এই যে এনজেপি, এটার সঙ্গে যে ট্রেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো হয় ট্যুরিস্ট ট্রেন দেওয়া হচ্ছে, এক অর্থে বন্দে ভারত টাইপের বড় লোকদের ট্যুরিস্ট ট্রেন, কিংবা যে ট্রেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে যে বিহার টিহার থেকে লোকজন যাতে ঢুকতে পারে করে শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি অঞ্চলের অর্থনীতিটা ক্যাপচার করে নিতে পারে। কিন্তু সেখানে তো আমাদের বাঙালিরা ভূমিপুত্ররা থাকে, তাদের নিজস্ব দরকার অদরকার থাকে। লোকাল ট্রেন নেটওয়ার্ক আমাদের চাই এনজেপিকে কেন্দ্র করে। একই সঙ্গে বলছি এনজেপি মানে শিলিগুড়ি এবং আসানসোলকে কেন্দ্র করে, আসানসোলে এবং শিলিগুড়িতে মেট্রো রেল চাই। এটা শুনে মানে আমাদের স্বপ্নগুলোই তো আসলে অনেক ছোট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসানসোলে আবার মেট্রো রেল, শিলিগুড়িতে আবার মেট্রো রেল, এই কথাগুলো আমরা বলবো। তাদেরকে একটাই কথা বলার, দাদা আগ্রায় মেট্রো রেল রয়েছে, আগ্রার যে টোটাল যে অর্থনীতি, ঠিক আছে, তার থেকে শিলিগুড়ি বা আসানসোলের অর্থনীতির সাইজ অনেক বড়, অর্থাৎ এটাকে ধারণ ক্ষমতা আগ্রার থেকে অনেক বেশি শিলিগুড়ি এবং আসানসোলের রয়েছে। তাই আগ্রায় যদি মেট্রো রেল প্রজেক্ট স্যাংশন হতে পারে কেন্দ্রীয় মানে ইউনিয়ন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, নগরায়ণ মন্ত্রকের তরফ থেকে, তাহলে আসানসোল এবং শিলিগুড়িতেও হতে পারে। শুধু আদায় করে নেবার ক্ষমতাটা আছে কিনা আমরা খুব মানে ব্যথিত যে শাসক দলের, কেন্দ্রীয় শাসক দলের 18টি সদস্য এত বছর এগুলি করতে পারলেন না। মানে আমি স্পেসিফিক্যালি সুকান্ত মজুমদারের কথা বলবো। ওনার আমি পার্লামেন্টারি রেকর্ডে দেখলাম উনি অযোধ্যার এয়ারপোর্ট নিয়ে কথা বলছেন, অযোধ্যার জাংশন নিয়ে কথা বলছেন, কিন্তু তার কেন্দ্রের অধীনে দক্ষিণ দিনাজপুরে, এখন তো নয় ভোট হয়ে গেছে, কিন্তু সেখানে বুনিয়াদপুরে যে রেলওয়ে ফ্যাক্টরি যে প্রকল্পটা ছিল সেটাকে একদম বাদই দিয়ে দিয়েছে। সেটা মানে তৃণমূল থেকে যখন রেলমন্ত্রী ছিলেন, এখন বর্তমান মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, স্যাংশন হয়েছিল, তারপরে কয়েক বছরই 1000 টাকা দিয়ে যেরকম ওটা ফেলে রেখে দেয়, তারপরে এখন সেখান থেকে এলিমিনেটই করে দিচ্ছে। এখানে ফেরত চাই সেটা। আপনি বিহারে দেখুন কতগুলো দূর দূর এলাকায়, লোকে বলবে যে দক্ষিণ দিনাজপুর দুরান্ত এলাকা, বিহারে দূর দূর এলাকায় মাধেপুরা টাধেপুরা এইসব জায়গায় তারা রেলওয়ে ফ্যাক্টরি করে দিয়েছে। তাহলে আমাদের এখানে হবে না করে। এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের যে কানেক্টিভিটির দিক থেকে একটা পিছিয়ে থাকা জেলা, নানা দিক থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জেলা, সেখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট একখানা 50,000 অন্তত এমপ্লয়মেন্টের একখানা প্রজেক্ট ছিল এই বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি। তো সেটাকে, এই প্রজেক্টটাকে রিভাইভ করতে হবে খুব স্পষ্টত। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস, এবং এই ধরুন বর্তমানে যে নির্বাচন হচ্ছে, আমরা জিনিস লক্ষ্য করে দেখছি যে মানুষের মনে আসলে সংবিধান সম্বন্ধে ধারণা খুব অস্পষ্ট, এবং তার ফলে বর্তমানে ধরো বাংলার যে টিভি চ্যানেল মিডিয়াগুলোতে যেভাবে এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত। কিভাবে বলছি? এই নির্বাচন কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করার, পরবর্তী কেন্দ্রীয় সরকার নির্বাচিত করার নির্বাচন। তো তাহলে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে তো আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয় নয় সেগুলি নিয়ে যদি আমরা আলোচনা করে বসে থাকি, ঠিক আছে, যে দিদি শুভেন্দু অধিকারী এইসব করে বেড়াই সারাদিন, তাহলে তো আসলে আমার তো নির্বাচনে এটা কী নিয়ে নির্বাচন, কি হয়, কিছুই তো বিষয়টা হলো না। সংবিধানের মূল যে স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দেওয়া যাক। সংবিধানের 3টে তালিকা রয়েছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, সেটা হচ্ছে কেন্দ্রের এখতিয়ারে সম্পূর্ণ। আরেকটা রয়েছে রাজ্য তালিকা, যেটা রাজ্যের এখতিয়ার সম্পূর্ণ। রাজ্যের এখতিয়ার মানে ধরো রাজ্য আইন শৃঙ্খলা, তোমার ধরো ভূমি রাজস্ব, এগুলো হচ্ছে রাজ্য। কেন্দ্রের মধ্যে কোনগুলো পড়ে? ধরো পররাষ্ট্র, ধরো রেল, ধরো জাহাজ, মানে পোর্ট এবং জাহাজ, বা ধরো তোমার পররাষ্ট্র তো হলো তোমার ডিফেন্স, প্রতিরক্ষা। এইগুলো নিয়ে পরেরটা ক্ষেত্রে কোনো আলোচনাই আমরা পাচ্ছি না। এবং সেক্ষেত্রে আমরা একটা কথা বলছি যে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী শিক্ষা, বন সহ বিভিন্ন বিষয়ে একরকম গণতন্ত্রকে দুর্মুষ করা হয়েছিল। তো তখন সেগুলিকে তারা রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় নিয়ে আসে। যৌথ তালিকা বিষয়টা কি? যেখানে রাজ্য কেন্দ্র দুটোই আইন বানাতে পারে, কিন্তু আইনে যদি সংঘাত ঘটে তাহলে কিন্তু কেন্দ্রের আইনটাই বলবৎ থাকবে। এর ফলে আমাদের এই রাজ্য মেডিকেল জয়েন্টটা উঠে গেছে। এই অল ইন্ডিয়া এন্ট্রেন্সগুলো এসে আমাদের রাজ্যের বোর্ডের জেলার ছেলেমেয়েগুলো একদম চান্স পাচ্ছে না, যেটা বাংলার খুব বড় ক্ষতি হচ্ছে। বাংলা পক্ষর তাই স্পষ্ট দাবি, বন, শিক্ষা, এই প্রতিটি যে বিষয়, এই বিষয়গুলোকে
যৌথ তালিকা থেকে রাজ্য তালিকায় ফেরত আনতে হবে। অর্থাৎ এটা তো এমার্জেন্সি চলছে একরকম, এমার্জেন্সি গৃহীত সিদ্ধান্ত যদি রিভার্স না হয়ে থাকে তার মানে এই ক্ষেত্রে এমার্জেন্সিই চলছে একরকম, এই এমার্জেন্সিটা বন্ধ করতে হবে। একই সঙ্গে আরেকটা জিনিসও রয়েছে রেসিডুয়াল পাওয়ার। রেসিডুয়াল পাওয়ার মানে তোমার ধরো কেন্দ্র তালিকায় এতগুলো জিনিস বলে দেওয়া হলো, যৌথ তালিকায় এতগুলো জিনিস বলে দেওয়া হলো, রাজ্য তালিকায় এতগুলো জিনিস বলে দেওয়া হলো, কিন্তু পৃথিবী তো এগিয়ে চলেছে, সময় তো এগিয়ে চলেছে, তাহলে তার সঙ্গে নানা রকম নতুন বিষয় চলে আসে। সেই নতুন বিষয় কোনটায় ঢুকবে, তাই না? এগুলো তো 47-এর তৈরি লিস্ট, 50 সালে তৈরি লিস্ট। এই নতুন বিষয়গুলোকে বলা হয় রেসিডুয়াল পাওয়ার, অর্থাৎ যা এর মধ্যে ধরা থাকলো না। এই রেসিডুয়াল পাওয়ার বর্তমানে কেন্দ্রের হাতে, কিন্তু আমরা স্পষ্ট দাবি করছি রেসিডুয়াল পাওয়ার রাজ্যের হাতে দিতে হবে। পৃথিবীতে যে কোনো যুক্তরাষ্ট্রের রেসিডুয়াল পাওয়ার রাজ্যের হাতে থাকে। এর মানেটা বোঝো, কেন আমরা এটা চাইছি? তার কারণ রেসিডুয়াল পাওয়ার কেন্দ্রের হাতে থাকলে নতুন নতুন বিষয় তো যেগুলো উঠে আসবে, বাস্তবতা যেরকমভাবে বদলাবে, সেগুলোর সংখ্যাই তো বাড়তে থাকবে। তার মানে ক্রমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাটা বাড়তেই থাকবে। আমরা তো বরং উল্টোটা চাই, যে একদম মানুষের সঙ্গে কাছাকাছি যে ইমিডিয়েট আমাদের যে রাজ্যের যে নিজের বিষয়গুলো, সেগুলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাক। আমাদের তো আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই কথাটা তো তিলক তো বহুকাল আগে বলে গেছিলেন। এবং আমরা আইএএসেও কিন্তু বলছি, এরকম বললাম যে তখন বললাম না প্রতিটি রাজ্যের সেখান থেকে বাঁচতে হবে, যে ওকে পশ্চিমবঙ্গে আইএএস বেশি হয় না, বাঙালি ইত্যাদি ইত্যাদি নিয়েছে। 50-এর দশক অবধি কিন্তু আইএএসের ডোমিসাইল ছিল, মানে তখন আইসিএস বলা হতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হতো তখন, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তার এখানকার ডোমিসাইল হতে হবে। এটা সমাধান করে দিলেই তো এর হাহাকারটা হয় না। আমাদের এখানে সব বিহারের সব আইএএস আইপিএস বসে আছে, মানুষের সঙ্গে তাদের ডিলিংস ভালো না। এটা প্রায় গত 2 দশকের একটা ঘটনা হয়ে গেছে। সেখানে বাঙালি যারা WBCS WPPS তারা গুটিয়ে থাকে, তারা মানুষের সঙ্গে যোগাযোগও নেই। এটাকে এলাকাটা লুটের এলাকা, একটা এলাকা হিসেবে দেখে। আমরা এটা চাই না। আমরা চাই যে আইএএস আইপিএস এগুলো ডোমিসাইল ভিত্তিতে হোক। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে বলে পশ্চিমবঙ্গের জন্য এতগুলো কোটা, ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ক্যাডার যেটাকে বলা হয়, ওটা যে সব জায়গা থেকে নিয়ে পশ্চিমবঙ্গে দিচ্ছ, আমরা বলছি পশ্চিমবঙ্গ ওই পরীক্ষায় পশ্চিমবঙ্গের যারা ডোমিসাইল তারা দেবে, এবং তাদের মধ্যে র্যাঙ্কিং করে তুমি আবার পশ্চিমবঙ্গে পাঠাবে তোমার মতো করে ট্রেনিং করে, যে দেরাদুনে যে আইএএস ট্রেনিংটা হয় সেইভাবেই। আমরা মানে এই পুরো সিস্টেমটা এইভাবেই বলার চেষ্টা করছি। এরপর আমরা যেটা বলতে চাই, যে ফাইন্যান্স কমিশনের মাধ্যমে যে রাজ্যের যে বরাদ্দগুলো হয় রাজ্যের জন্য, সেটা বর্তমানে এখন 40%-এরও কমে নামিয়ে নিয়ে এসে প্র্যাকটিক্যালি আমরা সেটাকে বাড়িয়ে 51% করার দাবি জানাচ্ছি। আরেকটা যেটা আমরা বলছি, যে ইউপিএসসি যে ইউপিএসসি না, কেন্দ্রীয় সরকার যে 2026 সালে জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন করে সারা ভারতে পশ্চিমবঙ্গ সহ অহিন্দি জাতিগুলোর যে কেন্দ্রীয় যে লোকসভায় যে সিটের অনুপাত কমিয়ে দেবে, এবং হিন্দি বলয় সিটের অনুপাতটা বাড়িয়ে দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র যারা কিনা রেভিনিউ প্রডিউস করে তাদের বলহীন করে দেবে। কারণ আমরা মানে কি বলবো, ফ্যামিলি পপুলেশন কন্ট্রোল করেছি, আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছি। আর যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন, ওই হামদো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো, বাকি মুম্বাই ভেজ দো, তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকেই রাজা বানিয়ে দেওয়া হবে আগামী দিনে। এই ব্যবস্থা আমরা ডিলিমিটেশনের কিন্তু আমরা বন্ধ চাই। আমরা এই ডিলিমিটেশনটিকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের একটা সংবিধান সংশোধন করে বলতে হবে যে না, কারণ এর সঙ্গে ভারতের একখানা ঐক্য এবং সংহতির প্রশ্ন জড়িত। 1947 সালে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা তো আমাদের নিজেদের স্বাধীন করা মাটিতে আমরা বলহীন হয়ে যাব, কণ্ঠহীন হয়ে যাব, কারণ আমরা সভ্য জাতি যারা কিনা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। এই অদ্ভুত জিনিস তো হতে পারে না। তাই আমরা খুব স্পষ্টত ডিলিমিটেশনটা চাই। এবং একই সঙ্গে আমরা যেটা বলতে চাই, যে এই যে কয়লা খনি, তেলের যে খনি দেগঙ্গায় পাওয়া গেছে, কয়লার যে খনি আছে, এখানে দেখবে সব বহিরাগতদের দখলে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, মানে সে মাফিয়াও বহিরাগত, টেন্ডারও বহিরাগত, অফিসারও বহিরাগত। আমরা ওখানে শুধু বলি যে জেনারেল নলেজ প্রশ্নে, যে পশ্চিমবঙ্গে কয়লা খনি কোথায় আছে, রানীগঞ্জ, ঝরিয়া। এটা তো শুধু জেনারেল নলেজ না থেকে বাংলার সরকারের তথা বাঙালির জেনারেল ইনকামের জায়গা যাতে এটা হয়ে যায়। আমাদের খনি এই দেগঙ্গায় যে তেলের খনি, যেখান থেকে তেল উত্তোলন হচ্ছে, সেটা আমাদের যাতে ভাগ থাকে। তাই জন্য এখন সেটার কেন্দ্রের কাছে 100% মালিকানা, আমরা কেন্দ্র রাজ্য মালিকানাটা 50-50 করার আমরা দাবি জানাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ভাই আমার পূর্বপুরুষের মাটি, তার তলায় একটা গুপ্তধন আছে, ধরো কয়লা হোক বা তেল, আমার কোনো ভাগ নেই, আমি শুধু জমির ভাড়া পাবো।
এটা তো হতে পারে না, একটু তেলের ভাগ কয়লার ভাগও তো আমার দরকার, ঠিক আছে। একই সঙ্গে বলছি দামোদর ভ্যালি কর্পোরেশনে তৃণমূল মাঝে মাঝেই যেটা করে যে যখন জল ছাড়ে তখন বলে যে ম্যানমেড ফ্লাড ইত্যাদি, ঠিক আছে। সত্য মিথ্যা যাই হোক, এর মূল এই অজুহাতটা দিতে পারে তার একটাই কারণ, যে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন এর মালিকানা হচ্ছে ত্রিবিধ। 33% ঝাড়খণ্ড সরকার, 33% পশ্চিমবঙ্গ সরকার, 33% কেন্দ্রীয় সরকার। আমরা স্পষ্টত বলছি এটি ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে 50-50 হয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারের এখানে একখানা দুটো রাজ্যের মধ্যে সমন্বয় করে যে একটা প্রকল্প, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো যায়, কারণ এর ফলে যেটা কেন্দ্র সরকার কী করে ওই সব এবং আমাদের কাছে খুব স্পেসিফিক রয়েছে যে বিহারের ভূমিহার এবং অন্যান্য এরকম ব্রাহ্মণ বা হোয়াট এভার গোষ্ঠী, তারা সব অফিসার করে, মানে এটা মানে হাস্যকর। আমাদের এই যে কলকাতা দেওয়ার সদর দপ্তর, তো এরকম আমরা চাই না। আমরা চাই যে এই দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা গঠনের পেছনে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, মানে প্ল্যানিং কমিশন তো তারই করা, প্রশান্ত মহালনবিশ থেকে শুরু করে বিধানচন্দ্র সকলের যোগদান রয়েছে, সেটা নিশ্চয়ই মানে ভূমিহার শাসন চালানোর জন্য নয় একখানে এরকম প্রতিষ্ঠানে, এবং পশ্চিমবঙ্গকে মানে ফ্লাড করে বন্যা করে ডুবিয়ে দেওয়ার জন্য নয়। আবার 50-50% হলে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই সিদ্ধান্তের অংশীদার থাকবে, সে বলতে পারবে না ওই ওরা করে দিল, তখন তো বলবে ভাই তোমরাই তো। অর্থাৎ আমরা এগুলোর খুব স্পষ্টত সমাধান চাইছি। শেষে একটা কথা বলতে চাইছি যে পরপর যখন কিন্তু পরপর কিন্তু অনেকগুলো, যেরকম অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, যেটা সারা ভারতের সদর দপ্তর ছিল কলকাতায়, সেটা সদর দপ্তরটিকে অফ করে দেওয়া হলো, সেটাকে 7টা কোম্পানিতে ভাগ করে দেওয়া হলো। 7টা কোম্পানির মধ্যে একটি কোম্পানিরও সদর দপ্তর পশ্চিমবাংলায় থাকলো না, যেখানে অল ইন্ডিয়া ওই 7টারই টপের সদর দপ্তরটি কলকাতায় ছিল, পশ্চিমবঙ্গে ছিল। বরং যোগী আদিত্যনাথ বলল যে তার যে লাস্ট টাইম তারা যখন বিধানসভায় লড়লো, যে বাংলা থেকে তারা কেন্দ্রীয় সরকারের 3টে কোম্পানিকে দিল্লিকে বলিয়ে সরিয়ে এনেছে ইউপিতে, ওই 7টার মধ্যে 3খানার হেডকোয়ার্টার করে দিয়েছে ইউপিতে, ফলে আমাকে ভোট দাও। মানে বাংলা থেকে তুমি ট্যাক্স লুটবে, তাই দিয়ে ইউপি বিহার চলবে, ঠিক আছে। কারণ বাংলা যত ট্যাক্স দেয় তার থেকে কম ফেরত পায়, আর ইউপি বিহার যত ট্যাক্স দেয় তার থেকে 3 গুণ 7 গুণ বেশি ফেরত পায়। তেমন আমার টাকাগুলোই এখানে যাচ্ছে, শুধু আমার টাকা না, তামিলনাড়ুর টাকা, কর্ণাটকের টাকা, সেগুলো দিয়েই ক্রস সাবসিডাইজ হচ্ছে। তারা এখন আমাদের এখানে যেগুলো কর্মসংস্থানের যে জায়গাগুলো ছিল, যদিও সেখানে এই সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সব ইউপি বিহার থেকে লোক ঢোকায়, তবুও তো একটা করার সম্ভাবনা ছিল, সেটাকেও সরিয়ে দিচ্ছে। এরপরে সেলের র মেটেরিয়াল ডিভিশন সরিয়ে দিয়েছে, কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টারটাকে সরানোর একটা করে চক্রান্ত করে মাঝে মাঝে, ঠিক আছে। তারা মাঝে মাঝেই চেষ্টা করছে যে সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারটাকে সরিয়ে নেবে। মাঝে মাঝে যে এলাহাবাদ ব্যাঙ্কটাকে এখান থেকে অফ করে দেওয়া হলো, করে মার্চ করে দেওয়া। দেখো আমাদের এখানে এলাহাবাদ ব্যাঙ্ক ছিল হেডকোয়ার্টার, এখানে ইউনাইটেড ব্যাঙ্ক ছিল, যার নাম ছিল কুমিল্লা ব্যাঙ্ক, হুগলি ব্যাঙ্কগুলো মিলে ইউনাইটেড ব্যাঙ্ক তৈরি হয়েছিল, একদম বাঙালির তৈরি ব্যাঙ্ক, আজকে তো আমরা বন্ধন ব্যাঙ্ক বলি, ঠিক আছে। একটারও মানে ফিউজ করে এই জিনিসটা তৈরি, একটা তো সদর দপ্তর পশ্চিমবঙ্গে থাকবে, একটাও সদর দপ্তর পশ্চিমবঙ্গে রাখলো না। আমরা বলছি অবিলম্বে এই প্রক্রিয়াটি বন্ধ হওয়া দরকার। পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের নানা যে দপ্তরগুলো রয়েছে, এই দপ্তরগুলো সরানো চলবে না। ইউজিসির পর্যন্ত ইস্টার্ন জোনাল অফিসটা এখান থেকে বন্ধ করে দিয়েছে। আকাশবাণী তুমি যেটা দেখো, সেখানে ভেতরের তার যে আর্কাইভ সব শুষে নিয়ে দিল্লি নিয়ে চলে গেছে। ওখানে যে মানে আমাদের বাঙালি জাতির অমূল্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলো এখন ওখানে। এই যে লাইব্রেরিটা রয়েছে, ন্যাশনাল লাইব্রেরি, ঠিক আছে, সেখানে তুমি যে দেখো ওটা কিন্তু একটা খোল, মূলত এখন দিল্লিতে একখানা লাইব্রেরি বানাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই সবই কেন্দ্রীকরণ। আমরা এখানে শুধু করদ রাজ্যর মতো, দাসের মতো, কলোনির মতো, এই প্রক্রিয়াটি কোথাও একটা বন্ধ করতে হবে। করোনার সময় যে ট্রেনগুলিকে বন্ধ করে দেওয়া হলো, তখন একটা এমার্জেন্সি বলে বুঝলাম, করোনা তো চলে গেছে, এখন ট্রেনগুলি সব চালু হয়নি কেন? তখন যে বয়স্কদের যে ডিসকাউন্ট যেটা ছিল ট্রেনে, সেগুলো কেন আবার ফেরত আসেনি? আমরা অবিলম্বে এগুলোকে রিস্টোর করার কথা বলছি। একই সঙ্গে আমরা যেটা বলার চেষ্টা করছি যে কৃষিপ্রধান বাংলায় এই যে সার বরাদ্দ এবং কেরোসিন বরাদ্দ নিয়ে যে বৈষম্যগুলো ঘটছে, এই বৈষম্যগুলো বন্ধ করতে হবে। খুব স্পষ্ট কথা, আমাদের এখানে জনসংখ্যা অনুযায়ী তোমাকে বরাদ্দগুলো স্পষ্ট দিতে হবে। সেটা হচ্ছে কৃষক জনসংখ্যা হোক বা টোটাল জনসংখ্যা হোক, সে ফর্মুলা তুমি বার করো, কিন্তু তোমাকে এই জিনিসটি দিতে হবে। এবং কোনো অজুহাতে পশ্চিমবঙ্গের কোনো প্রাপ্য টাকা আটকে রাখা চলবে না। এই নিয়ে এই যে টানাপোড়েনের পলিটিক্সটি হচ্ছে কোনো অজুহাতে। যদি কেউ দুর্নীতি করে থাকে, তুমি অ্যাক্ট করো তার এগেনস্টে। তুমি বলো যে এই গ্রামে, এই পঞ্চায়েতে, এই প্রজেক্টটায় দুর্নীতি হয়েছে, তাই ওখানে পঞ্চায়েত প্রধান এবং যারা যারা আছে তার এগেনস্টে এফআইআর হলো, প্রসিড। কিন্তু আমরা বাংলার জনগণ আমরা ঘাম দিয়েছি,
সেগুলো খাটিয়েছি, তুমি আমাকে পয়সা দেবে না, আবাস যোজনার জিনিস বন্ধ করে রাখবে, তাহলে আর নয় তো, যদি এটা আমার দাবিপত্রে নেই, তাই আমি বলছি তাহলে ভাই পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্সও তুলো না, দেবে না যখন তুলোও না। তুমি কি বলছো দিলে তৃণমূল খেয়ে নেবে, ঠিক আছে, তাহলে আমার টাকা আমার কাছে থাকবে, তৃণমূলও খেতে পারবে না, তুমিও কিছু করতে পারবে না, তুমি আমার থেকে নেবে, আবার বলবে যে আমার সরকার চোর, তাই জন্য তুমি দেবে না, ইউপি বিহারে বিলিয়ে দেবে, এটা হতে পারে না। না, একদমই তাই। আমি একটা প্রসঙ্গে একেবারে শেষ করব, শেষের দিকে এসে গেছি প্রায় আমরা, কিন্তু একেবারে লাস্ট আমি 2-3টারও বলে দিতে চাই, খুব ছোট 2-3টে, মানে এক লাইন করে বলে দিই। এই যে নর্থ ইস্টের লোকেদের যে চিঙ্কি টিঙ্কি এগুলো যে বলার বিরুদ্ধে কিন্তু একটা কঠোর আইন রয়েছে, ঠিক আছে, এগুলো জাতিবিদ্বেষমূলক আইন। সারা ভারতে কিন্তু এবং পশ্চিমবঙ্গেও বাঙালিকে, গোটি বাঙাল হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলাদেশি বলার একখানা প্রবণতা চালু হয়ে গেছে। এর বিরুদ্ধে একটি কঠোর সেন্ট্রাল আইন চাই। আমরা যেটা দাবি করছি যে পশ্চিমবঙ্গে থাকা যে এনএইচগুলো রয়েছে, টোল ট্যাক্সগুলো তুলে দিতে হবে। তোমার শুনে অদ্ভুত লাগবে যে কি টোল ট্যাক্স তুলে দেবে, মানে এটা কি? ডিএমকে দল কিন্তু তারা একই দাবি করেছে তামিলনাড়ুতে। অর্থাৎ আমরা এই যে এটা কিন্তু সায়েন্টিফিকভাবে আমরা যেটা বানিয়েছি, এটা কোনো পুরোটা সংবিধানের আওতার মধ্যে, ঠিক আছে, যা ইচ্ছে তাই লিখিনি। এবং একটা কথা ভেবে দেখো, রাজ্য সড়কও তো আছে, তারা টোল তোলে না কেন? কেন্দ্রীয় সরকারে তো আমরা ট্যাক্স দিই, রোড মিনিস্ট্রি রয়েছে, তারা কতবার একটা রাস্তা নির্মাণের টাকা এবং ইয়ের টাকা তুলবে, তাই না? খুব স্পষ্ট তো। এবং তারা যেটা করছে, এইসব স্ট্রেটগুলোকে টেন্ডারে দিয়ে দিচ্ছে, ইভেন ফরেন কোম্পানিগুলো বিড করছে, তাদের মুনাফার জন্য তো আমার এখানকার পরিকাঠামোর জিনিসগুলো হতে পারে না। এটা জনসেবা পরিষেবা। সঙ্গে সঙ্গে যেটা বলতে চাই, আমরা অনেকে জানে না যে গঙ্গা নদী এবং গঙ্গা নদীর পার, মানে গঙ্গা বক্ষ এবং এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের না। ফলে গঙ্গা ভাঙনের যে বিষয়টা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে, নদিয়া, পূর্ব বর্ধমান, এই যে বিভিন্ন জায়গায় এই নদী ভাঙন সমস্যার জন্য কিন্তু ক্লিয়ার বরাদ্দ করতে হবে। নমামি গঙ্গে, মা গঙ্গে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই সব ঢপবাজি আর চলবে না। আমাদের মানুষ কিন্তু বিস্থাপিত হচ্ছে এখন, তার স্মৃতি, তার মন্দির, তার স্কুল, তার মসজিদ, তার ভিটে সব গঙ্গাবক্ষে তুলে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু এক অর্থে যে ক্লাইমেট চেঞ্জ, যে পরিবেশ যে বদলাচ্ছে, তার কিন্তু এগুলো প্রকোপের নানা অংশ। সুন্দরবন থেকে দেখছে একই জিনিসগুলো হচ্ছে। ফলে আমাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য প্রতিটি স্টেট স্পেসিফিক কিন্তু বরাদ্দ দরকার। তুমি ওই বিদেশে গিয়ে কনফারেন্সে ভারত গিয়ে গরিব সাজবে করে টাকা আনবে, আর টাকাগুলো এনে তারপরে নিজেদের ওই খয়ের খাদের মধ্যে খয়রাতি করবে। পশ্চিমবঙ্গে আমাদের লোকগুলো বাঁচলো মরল, কিছু এসে গেল না, এই জিনিসটি করা চলবে না। এবং দূরবর্তী জেলাগুলো, পশ্চিম এবং উত্তর দূরবর্তী জেলাগুলোর সঙ্গে কলকাতার ট্রেন যোগাযোগ ব্যবস্থা অনেক নিবিড় করতে হবে। এইগুলো মোটামুটি হচ্ছে। এবং হ্যাঁ, লাস্ট একটা শিক্ষার ক্ষেত্রে বলি, স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকার একটিও নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেনি। বিশ্বভারতীটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে কেন্দ্রীয় সরকারের স্থাপন করা নয়, এটা স্বাধীনতার আগে রবীন্দ্রনাথের স্থাপন করা। এবং একাধিক রাজ্য আছে যেখানে একাধিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, এই এইমসের মতোই। অন্তত এবার চক্ষু লজ্জাটা বন্ধ করে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করুন। এবং সেটা আপনি পশ্চিমাঞ্চলে দিতে পারেন, সেটা আপনি দার্জিলিংয়ে দিতে পারেন, ঠিক আছে, যে করেই হোক। আমাদের কিন্তু আমাদের বরাদ্দগুলো ভাই বুঝে নিতে হবে। আমরা এই এমপিগুলো পাঠাবো 42টা, এই 42টা যেন মানে 42টাই যেন বাংলা ও বাঙালির অধিকার আদায় করতে সচেষ্ট হয়, দলদাস না হয়ে যায়। না, এটা হলে ভালো হতো না? বাঙালি তো একদম চাইবেই যে বাংলা পক্ষ লড়াই করুক তাদের হয়ে। সংসদে যে কথাগুলো এখানে আমরা শুনলাম, সে কথাগুলো তো বাঙালি সংসদেও শুনতে পারে। সেই সংসদের জায়গা, ভোটের রাজনীতি না করলে কি সেই জায়গায় পৌঁছানো যাবে? সেই জায়গায় বললে তো বরঞ্চ নীতি আয়োগ করা যেতে পারে। দেখুন, নীতি আয়োগও তো যে কোনো জায়গায় কয়েকটা লোক দিয়ে তৈরি হবে, তাদেরকে একটা শাসক দল নমিনেট করবে, ইলেক্ট করবে না। তার ফলে পার্লামেন্টে গিয়ে বলবে, দাবি করবে, সে তাদেরকে লজ্জিত করবে কেন্দ্রীয় সরকারকে, বা তাকে চাপ দেবে, সেটা মানে রসে বসে হোক। তুমি ধরো শাসক দলেরই রয়েছে, ধরো ইন্ডিয়া জোটের সরকার হলো, ঠিক আছে, তখন তৃণমূলের লোকজন একভাবে বলবে, বিজেপির লোক আরেকভাবে বলবে। আবার যদি বিজেপির সরকার হয়, এনডিএর হয়, তাহলে তৃণমূলের লোক একভাবে বলবে আর বিজেপির লোক হবে। কিন্তু ভাই রসে বসে দিনের শেষে মালটা তোমায় বার করে আনতে হবে। তুমি তো বাংলা থেকে সাংসদ হয়েছো, তাই না? তুমি তো বাংলায় দিল্লির প্রতিনিধি নয়, তুমি দিল্লিতে বাংলার প্রতিনিধি। এইটা হচ্ছে মূল কথা। বাংলা পক্ষ যেটা চায় সেটা হচ্ছে যে বাংলার
রাজনীতিতে তো বাঙালি ভোট ব্যাংক বলে কিছু নেই, যদিও তৈরি হচ্ছে। এই যে এবার বহিরাগত যে পুরো যে ইস্যুটা হলো, বাংলা পক্ষ না থাকলে হতো? তাহলে তৃণমূল, বিজেপি, সিপিএম সব এই যে বাইরের লোকেদের ক্যান্ডিডেট করেছে, এই সব ঢাকঢোল পিটিয়ে বেরিয়ে যেত, কোনো আলোচনা হতো না। ফলে জিনিস বদলাচ্ছে, বাঙালি ভোট ব্যাঙ্কও তৈরি হচ্ছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে বাংলার প্রতিটি দলকে চাপকে বাংলার লাইনে নিয়ে আসা, বাংলা ও বাঙালির পক্ষে নিয়ে আসা। আর বাংলা ও বাঙালির পক্ষে যদি বাঙালির থেকে ভোট নেওয়া দলগুলি না আসে, তখন বাঙালি নিজের পথ বানিয়ে নেবে।